হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের চলে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে, তোমাদের আগের দিনই আমি বলেছিলাম কোন টপিকটা, যে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক স্থাপন হবে। আমি এইগুলো তোমাদের ধরো, এখন তো এমসিকিউ তোমাদের প্যাটার্ন তোমরা জানো, তো তোমাদের প্রমাণ এখন করতে দেবে না। তো আমি কি করছি, শর্টকাটে জিনিসটা যেটুকু সম্পর্কটা আমি লিখে দিচ্ছি, তো সেটা তোমরা ভালো করে করবে এবং প্রমাণটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি। প্রমাণটা জাস্ট যে কোথায় থেকে আসছে, কিভাবে হচ্ছে, সেটার জন্য। ওকে, তাহলে তোমরা দেখো যে নর্মালিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি তোমরা জানো। নর্মালিটি সমান বড় হাতের এম দিয়ে রিপ্রেজেন্ট করি, সমান এটা কি লিখি আমরা, মোলারিটি ইনটু এম বাই। এখানে এম হচ্ছে কি তোমার দ্রাবের আণবিক ভর, আণব বা আণবিক ভর যা বলবো। আর ই হচ্ছে কি তুল্যাঙ্ক ভাগ। এটাও দ্রাব, অবশ্যই দ্রাব, ঠিক আছে। এটাও দ্রাবের, ঠিক আছে, দ্রাবের তুল্যাঙ্ক ভাগ। এখান থেকে আমরা কি লিখি, এন সমান শর্টকাটে লিখে দিচ্ছি। মোলারিটি থেকে আমরা এটা মোলারিটি লিখছি, যদি এটা বড় হাতের এম, এটাও বড় হাতের এম, ওই জন্য আমরা এখানে মোলারিটি লিখছি, ঠিক আছে। ইনটু এম বাই এইটাকে আমরা কি লিখি, এন ফ্যাক্টর। এটাকে আমরা লিখি এন ফ্যাক্টর। অলরেডি তোমাদের এন ফ্যাক্টরটা কি জিনিস, এন ফ্যাক্টর কি জিনিস তোমাদের অলরেডি নরমালিটি ক্লাসে আমি বলে দিয়েছি। সেটা কিভাবে আসবে দেখো, আমরা জানি কি ই সমান কি এম বাই ইকুইভ্যালেন্ট উইথ এম বাই কি নট এন ফ্যাক্টর। তাহলে আমরা কি লিখতে পারি না, এন ফ্যাক্টর সমান এম বাই, লিখতে পারি তো। তাহলে এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা এটা লিখেছি। তাহলে এবার প্রমাণটা তোমাদের দেখায়, এইটা তাহলে মনে রাখবে তোমরা শর্টকাট ট্রিক। এবং এন ফ্যাক্টর তার ক্ষেত্রে কিরকম হয়, অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, ক্ষারের ক্ষেত্রে কি হয় এবং লবণের ক্ষেত্রে কি হয়, সেটা অলরেডি তোমাদের নরমালিটি ক্লাসে আমি এটা আলোচনা করেছি। যারা তোমরা নরমালিটির আগের ক্লাসটা দেখোনি, তারা অবশ্যই নরমালিটি ক্লাসটা দেখবে। সেখানে নরমালিটি কি করে বের করতে হয় আমি ডিটেলসে একদম পুরো আলোচনা করে দিয়েছি। পরের আমি তাহলে কি করছি, প্রমাণটা দেখাই কিভাবে এটা সম্পর্কটা আসে। আমি কি নিচ্ছি, ভি লিটার দ্রবণে, ভি লিটার দ্রবণে তোমার ডাব্লু গ্রাম, ডাব্লু গ্রাম কি গ্রাম দ্রবীভূত আছে। এবং এই দ্রবণের এটা হবে এই দ্রবণের দ্রাবের আণবিক ভর এবং গ্রাম তুল্যাঙ্ক ভার। গ্রাম তুল্যাঙ্ক ভার কোনো সময় তুল্যাঙ্ক ভারও বলে। তোমরা এখানে গ্রামটা লিখে দাও, অসুবিধা নেই। ওকে, কত যথাক্রমে বড় হাতের এম এবং ছোট এই বড় হাতের ই। তাহলে দেখো আমরা নরমালিটি সমান কি বলেছিলাম, নরমালিটি সমান কি দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার জন্য কি বলেছিলাম, ডাব্লু বাই ইকুইভ্যালেন্ট বাই, এটা আমরা কি লিখছি আয়তন লিটার এককে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, নেক্সট স্টেপে ডাব্লু লিখতে পারি, এটাকে নিচে দিয়ে দেবো ইনটু ভি এন। ওকে, তাহলে আমরা ডাব্লু সমান কি লিখতে পারি, ডাব্লু সমান লিখতে পারি নরমালিটি ইনটু ই ইনটু ভি। তাহলে আমরা ডাব্লু সমান, ডাব্লুটা কি দ্রাবের ভর, যেটা এই সলিউশন নিয়েছি সেটা আমরা লিখতে পারি। সেরকম ভাবে আমরা মোলারিটিটা ভাষায় লিখি, কারণ এই এম এক হয়ে যাবে, ওই জন্য মোলারিটিটা ভাষায় লিখি। মোলারিটি সমান আমরা কি জানলাম, দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা মানে প্রদত্ত ভর বাই প্রদত্ত ভর কত, এখানে ডাব্লু মানে আণবিক ভর। তাহলে ডাব্লু বাই এম, আর বাই কত হবে এখানে আয়তন লিটার এককে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মোলারিটি সমান কি লিখতে পারি, ডাব্লু এম ইনটু ভি। তাহলে এখানে পার বা ডাব্লু সমান আমরা কি লিখতে পারি,
বলো এম ইন্টু ভি ইন্টু টি মোলারিটি। ওকে, তাহলে এবার এখানে করছি উপরে তাহলে দেখো, তাহলে এটা ডাব্লু এটা ডাব্লু সেম, দুটোই তো দ্রাবের ভর, তাহলে আমরা এই দুটোকে আমরা সেম করে নিতে পারি। আবার এই দুটোকে আমরা কি করতে পারি, সেম করতে পারি। নরমালিটি সমান ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভি সমান এম ইনটু ভি ইনটু মোলারিটি। দেখো এই ভি কেটে গেল, যেহেতু দুটোই দ্রবণের কত ছিল ভি এম এল নিয়েছিলাম, দুটো দ্রবণের আয়তন দুটোই কেটে গেল, এনটাকে রাখলাম, ইটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে দেখো আমি মোলারিটিতে আগে দিচ্ছি ইনটু, তাহলে কি পেয়ে গেল এম বাই, এটা আমি পেয়ে গেলাম সমীকরণটা। এবার এটাকে আমরা পরবর্তীকালে মোলারিটি এম সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। প্রমাণ খুবই সহজ, কিন্তু এখন আর তোমাদের প্রমাণ দেবে না, তোমরা শুধু এটাই মনে রাখবে এই ফর্মুলাটা, তাহলে হবে। ওকে, তাহলে আমরা এবার পরের যে আমাদের গাঢ়ত্ব আছে সেটা পড়াবো। পরের গাঢ়ত্বকে আমরা পড়বো, আমাদের শতকরা মাত্রা হয়ে গেল, আমাদের মোলারিটি হয়ে গেল, আমাদের নরমালিটি হয়ে গেল, আমাদের নেক্সট যেটা আছে মোলালিটি। আমাদের নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কি মোলালিটি। তাহলে আমরা যেটা করব মোলালিটি, এইটাকে আমরা যখন মোলারিটিটাকে ছোট বড় হাতের এম দিয়ে রিপ্রেজেন্ট করি, মোলারিটিটাকে আমরা ছোট হাতের এম দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এটা তার ডেফিনেশনটা কি আসবে, যে 1 কেজি, এটা একটু খেয়াল রাখতে হবে যে 1 কেজি বা 1000 গ্রাম গ্রাম। তাহলে দেখো আগেকার গুলো কি ছিল, দ্রবণ ছিল, 1 লিটার বা 1000 ml কি ছিল, দ্রবণ ছিল, সেটা কি ছিল, দ্রবণ ছিল। কিন্তু এখানে দ্রাবক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কি আছে, যে আবার কিসে আছে, কেজি এককে আছে, এটাকেও মাথায় রাখতে হবে, কি এককে, কেজি এককে আছে, এবং এটা কি আছে, দ্রাবক আছে। তাহলে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত কি মোল সংখ্যা দ্রাব দ্রবীভূত থাকবে, সেই সংখ্যাকেই মোলারিটি বলে। ওকে, তাহলে আমার সূত্রটা কি আসবে, মোলারিটি ছোট হাতের এম সমান দ্রাবের মোল সংখ্যা। আমরা এই যে দ্রবণ চ্যাপ্টার যখনই একটা দ্রবণ কি দিয়ে, দ্রাব আর দ্রাবক দিয়ে তৈরি, যখনই দ্রাবকের কথা আসবে তখন আমরা 1 দিয়ে লিখবো যে কোনো কিছু, সে দ্রাবের আয়তন হতে পারে, যে কোনো হতে হবে। যখন দ্রাবের কথা আসবে তখন আমরা তাহলে মোল সংখ্যাটাকে আমরা n2 এর, যেহেতু দ্রাবক যখন হবে, কোনো কিছু দ্রাবক যখন হবে সেটাকে কি হবে, দ্রাব হবে, সরি, যখন দ্রাবক হবে তখন সেটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট, আর যেটা দ্রাব হবে সেটাকে সবসময় 2 দিয়ে। যেরকম মোল সংখ্যা কার, দ্রাবক, তার মানে n2। আর এখানে কি হচ্ছে, দ্রাবকের কি ওজন, কি এককে, তাহলে এটাকে আমরা কি দ্রাবকের ওজন, তার মানে কি W1 দেব। ওকে, দ্রাবকের ওজন তাহলে W1 দেব। কি এককে, এটা অলওয়েজ কি এককে, কেজি একক। কেজি একক না দিয়ে যদি আমরা গ্রাম এককে দিই তাহলে আমাদের কিন্তু এটা এখানে, তাহলে আমার সূত্রতে 1000 দিয়ে গুণ করতে হবে।
গুণ করা হতো, ঝামেলার দিকে যাবো না, আমাদের এটা মনে রাখবো। শর্টকাটে যদি আমরা লিখে মানে শর্ট নোট করতে চাই, যদি শর্ট ভাবে যদি মনে রাখতে, তাহলে এম সমান কি হবে, N2 বাই W1, কি এককে, ইন কেজি। আমরা শর্ট করে এটা খাতায় নোট করে রাখতে, কিন্তু অবশ্যই তার আগে আমাকে জানতে হবে যে N2 মানে কি বোঝাচ্ছে, W1 মানে কি বোঝাচ্ছে। তাহলে ইউনিটটা কি চলে আসবে, ইউনিট বা একক, ইউনিট বা একক কি চলে আসবে, কেজি আর সরি মোল পার কেজি, মোল পার কেজি, বা আমি এটাকে লিখতে পারি মোল ইনটু কেজি ইনভার্স। ওকে, তাহলে আমরা এটা চলে লিখতে পারি। এই যে এটা কি উষ্ণতার উপর ডিপেন্ড করবে, উষ্ণতার উপর নির্ভর করবে, এটা কি হবে, তাহলে মোলারিটি টেম্পারেচার কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। কেন, আমি এখানে বলেছিলাম যখনই আয়তন থাকবে, আয়তন থাকলে কি হবে, সেটা হচ্ছে উষ্ণতার উপর ডিপেন্ড করে, নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল। কিন্তু এখানে আয়তন নেই, মোল সংখ্যা কি উষ্ণতার উপর ডিপেন্ড করে না, ওজন উষ্ণতার উপর ডিপেন্ড করে না, তাহলে ওভারঅল যে টার্ম কি মোলারিটি, সেটা কি উষ্ণতার উপর ডিপেন্ড করবে, অবশ্যই করবে না। তাহলে কি হবে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার উষ্ণতা নিরপেক্ষ। ওকে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা যেন মনে থাকে। এবার নেক্সট আমরা চলে যাব আমাদের যে মোলার উদাহরণে চলে যাব, যে কিরকম কত আমাদের দ্রাবক নিলে এবং কিরকম মোল সংখ্যা নিলে সেটার নাম কি হবে, সেটা চলে যাবো আমরা। দেখো তাহলে এবার দ্রাবকের ওজন কত, W1, কি এককে, কেজি একক। দ্রাবের মোল সংখ্যা অর্থাৎ N2, অর্থাৎ N2, এটা কি একক, এটা মোল, মোল সংখ্যা তো মোল একক। তারপর হচ্ছে কি দ্রবণের দ্রবণের কি মোলারিটি, দ্রবণের মাত্রা সংকেত, দ্রবণের নাম। তাহলে দ্রাবক কত নেব, 1 কেজি নেব, দ্রাবক 1 কেজি নেব, দ্রাবের মোল সংখ্যা 1 নেব, দ্রবণের মোলারিটি 1 হবে, মাত্রা কত হবে, ছোট হাতের এম, ছোট হাতের এম। মোলারিটি হলে বড় হাতের এম, আর লিটি হলে ছোট হাতের এম। তাহলে দ্রাবের নাম কি হবে, এটা কি হয়ে যাবে, মোলাল, মোলাল দ্রবণ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এই মোলাল দ্রবণটা মনে রাখতে হবে খুব ভালোভাবে, এটা আমাদের। তাহলে মোলাল দ্রবণ মানে দ্রাবক কতটা, দ্রাবক হচ্ছে 1 কেজি, আর দ্রাবের মোল সংখ্যা কত, 1 মোল। এটা যেন আমাদের মাথায় থাকে। এটা আমরা যখন কলিগেটিভ প্রপার্টি পড়বো, তোমাদের পরে কলিগেটিভ প্রপার্টি আছে, সেইখানে কিন্তু আমাদের অনেক কাজে দেবে। এটা কিন্তু মোলাল, আর মোলারিটির ক্ষেত্রে কি ছিল, মোলার। দুটো নামটা একটা সিমিলার হয়ে যায়, খেয়াল করবে, একটা কি মোলাল আর একটা হচ্ছে কি মোলার। ওকে, এটা তাহলে মোলারিটি যদি হয় তাহলে মোলার হবে, আর মোলারিটি হলে সেটা মোলার হবে। ওকে, তাহলে এটা 1 কেজি নাও, এটা 2 নাও, এটা 2 নিলে এটা 2m হয়ে যাবে, তাহলে তখন কি হয়ে যাবে, বাইমোলার দ্রবণ। নেক্সট, এটা 1 কেজি নাও, এটা কত নেব, হাফ নেব, তাহলে এটা হাফ হয়ে যাবে, এটা m/2 হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, সেমি মোলার দ্রবণ। নেক্সট, এটা 1 কেজি নাও, এটা কত নেবে, 1/10 নেব, এটা 1/10 নেব, তাহলে m/10 হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, ডেসি
মোলার দ্রবণ। নেক্সট কি নেব? 1 কেজি নেব, এটা 1/100 নেব, এটাও 1/100 হয়ে যাবে, এটা করে দেবে m/100। তাহলে এটাকে কি বলবো? সেন্টি মোলার দ্রবণ। নেক্সট কত নেব? এটাকে 1 কেজি নেব, এটাকে কত নেব? x নেব, এটাও x হয়ে যাবে, এটা xm হয়ে যাবে, অর্থাৎ x মোলার দ্রবণ। ওকে, ঠিক এইভাবে আমাদের এটা মোলারিটি আমাদের এতটুকুই এখানে। এরপরে আমরা যেটা চলে যাব, তাহলে দেখে নাও তোমরা কোনো অসুবিধা আছে কিনা। নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের গ্রাম পার লিটার। কি? গ্রাম পার লিটার। এটাতে এই যে গাঢ়ত্বের যে ইউনিটটা আছে বা গাঢ়ত্বের যে ভাগটা আছে সেটাতে আমরা চলে যাব। ওকে, দেখে নাও তোমরা, মুছে দিচ্ছি এবার। তাহলে এবার যে গাঢ়ত্ব টার্মটা আমরা করব সেটা হচ্ছে কি গ্রাম প্রতি লিটার। তাহলে ডেফিনেশনটা কি হবে? 1 লিটার দ্রবণে যত গ্রাম, 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেই পরিমাণকে গ্রাম প্রতি লিটার বলে। ওকে, তাহলে ইউনিটটা কি হবে? ইউনিটটা বুঝতে পারছো, একক কি হবে? গ্রাম পার লিটার বা গ্রাম ইনটু লিটার ইনভার্স। তাহলে একটা যদি কোশ্চেন দেয় এখানে যে x গ্রাম পার লিটার বলতে কি বোঝো? ওকে, x গ্রাম পার লিটার বলতে কি বোঝো? তাহলে আমরা কি লিখব? যে 1 লিটার দ্রবণের মধ্যে x গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে কি লিখব? যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে x গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। ওকে, এবার অবশ্যই এটা উষ্ণতা নির্ভরশীল, কারণ কি আছে আয়তন। অবশ্যই আমরা এখানে লিটারটাকে ফিক্স রাখছি, কিন্তু তোমাদের উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে এটা কি হবে? উষ্ণতা ডিপেন্ডেন্ট। তাহলে এটা তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। এবার পরের যে আমরা টার্মটাই সেটা চলে যাব, সেটা কি আমাদের মোল ভগ্নাংশ। এটা খুব ইম্পর্টেন্ট, মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? x। দেখো, এটা সংজ্ঞাটা লিখবো না, সংজ্ঞাটা দেখে বাদে তোমাদের একটা সংজ্ঞা থেকে আমি কি করে দিচ্ছি, মানে ফর্মুলা টাইপের করে দিচ্ছি, সেখান থেকে এটা ভালো হবে। সংজ্ঞা যদি বলো কিরকম হবে? কোন দ্রবণের একটি উপাদানের যদি আমরা মোল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে কি ওই উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের টোটাল যে মোল সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবো
সেটাই হচ্ছে কি ওই উপাদানের মোল ভগ্নাংশ। তো কিরকম আমরা এটাকে সূত্র আগে লিখবো, কোন দ্রবণের একটি উপাদানের মোল ভগ্নাংশ সমান কি লিখবো, ওই দ্রবণের ওই উপাদানের, মানে যে উপাদানের আমি মোল ভগ্নাংশ বের করতে চাচ্ছি সেই উপাদানটা, দ্রবণের ওই উপাদানের মোল সংখ্যা বা দ্রবণের সব উপাদানের মানে মোট মোল। তাহলে দেখো আমরা যেটা স্টাডি করছি, আমি তোমাদের বলেছিলাম যে আমরা এখানে যে দ্রবণটা স্টাডি, দ্রবণ কে থাকবে, দ্রাব থাকবে প্লাস দ্রাব। ওকে, তাহলে আমি যদি এই একটা উপাদান মানে এইটার অথবা এইটা যে কোনো একটা বের করতে পারি, তাই তো। তার আগে আমি কয়েকটা জিনিস আমি বলে দিই। আমি বলেছিলাম দ্রবণের দ্রাবকের মোল সংখ্যা, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, n1। দ্রাবের মোল সংখ্যা, এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, n2। দ্রাবকের মোল ভগ্নাংশ, এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, x1। আর দ্রাবের মোল ভগ্নাংশ, এটাকে x2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমাদের যদি আমরা দ্রাবকের মোল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কিভাবে লিখবো সেটা আমি দেখি। এই সূত্রটার সাথে তোমরা এটা মিলিয়ে নাও, দেখো কিরকম ভাবে সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে কি লিখবো আমরা, তাহলে কার প্রথমে বের করবো, দ্রাবকের। কার বের করবো, দ্রাবকের। তাহলে দ্রাবকের আমি এখন এইভাবে লিখছি, ছোট করে কি করে লিখতে হয় সেটা আমি লিখি, মোল ভগ্নাংশ মানে x1। তাহলে এই কার হবে, দ্রাবকের মোল সংখ্যা, কত, n1, তাই তো। দেখো একটি উপাদান, যে উপাদান আমরা বের করতে চাই ওই উপাদান, আর এখানে কার বের করতে চাইছি, মোল ভগ্নাংশটা কার বের করতে চাইছি, দ্রাবকের। ওই জন্য তাহলে ওই উপাদানের মোল সংখ্যা হবে, তাহলে কার মোল সংখ্যা হবে, দ্রাবকের মোল সংখ্যা হবে বাই দ্রবণের টোটাল মোল সংখ্যা। দ্রবণে কে আছে, দ্রাব আছে, দ্রাবক আছে, তাহলে এদের দুইজনের কি হবে, যোগফল। তাহলে আমরা কি বলবো, দ্রাবকের মোল সংখ্যা n1 প্লাস দ্রাবের মোল সংখ্যা n2। তাহলে এটা আমরা শর্টকাটে কি কে লিখছি, শর্টকাটে মানে শুধু শর্টকাট বলতে গেলে শুধু ইয়ে দিয়ে, মানে তোমার চিহ্ন দিয়ে। মনে রাখতে, তাহলে এটা যেরকম আমরা x1 দিয়ে বের করলাম, এবার কি করব, x1 মানে কি, দ্রাবকের মোল ভগ্নাংশ, তাহলে সেই রকম দ্রাবের বের করব। দেখো তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কত, x। কি করব, আমি আর লিখছি না, সংকেত লিখছি, তার মানে দ্রাবের মোল সংখ্যা কত, n2 দিয়ে রিপ্রেজেন্ট করি।
আর টোটাল মোল সংখ্যা দ্রবণের N1 প্লাস। ওকে, তাহলে হয়ে গেল। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, তাহলে আমরা দ্রবণের মোল ভগ্নাংশ, দ্রবণের মোল ভগ্নাংশ মানে x, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ প্লাস দ্রাবকের। এই যে কোন দ্রবণের মোল ভগ্নাংশ, কোন দ্রবণের মোল ভগ্নাংশের মান কত হয়? কোন সময় 1 হয়, অর্থাৎ x1 প্লাস x2 সর্বদা কত হবে? 1 হবে। তাহলে দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশের মান সর্বদা কত হবে? 1 হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি বাড়ে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, এদের যোগফল সবসময় 1 হবে, 1 এর বাইরে যাবে না, যদি যায় গুণ। তাহলে এটা এটা কি করে আসে সেটা প্রমাণ করা হবে। প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রমাণ তোমাদের আসবে না, জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে দেখো x1 মানে কি? দ্রাবকের মোল ভগ্নাংশ। তাহলে x1 প্লাস x2 এটা প্রমাণ করতে হবে, এটা সমান 1 আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? জন্য 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে x1 প্লাস x2, তাহলে আমরা কি জানি? x1 সমান আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, একটু আগে লিখলাম। x1 মানে কি? দ্রাবকের মোল ভগ্নাংশ, অর্থাৎ সমান কি? দ্রাবকের মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা। আবার এটা কি দ্রাবক, এটা দ্রাবের মোল ভগ্নাংশ, তাহলে N2 বাই N1 প্লাস N2। তাহলে কি হবে? এদের দুজনের লসাগু করে দেবো, N1 প্লাস N2। তাহলে N1 প্লাস N2 কাটাকাটি করলে কত হবে? 1 প্রমাণ হয়ে গেল। ওই জন্য x1 প্লাস x2 অর্থাৎ টোটাল হচ্ছে কি দ্রবণের মোল ভগ্নাংশ অলওয়েজ 1, অলওয়েজ 1। এইটা কি উষ্ণতার উপর নির্ভর করবে? উষ্ণতার উপর নির্ভর করবে? মোল ভগ্নাংশ কি উষ্ণতার উপরে নির্ভর করবে? না। কেন করবে না? এখানে টোটাল যে টার্মে কি আছে? মোল সংখ্যা, মোল সংখ্যা। টোটাল কি আছে? মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা যদি হয়, আমি কি বলেছিলাম, মোল সংখ্যা কি উষ্ণতার উপর ডিপেন্ড করে? করে না। তাহলে ওদের যে টানটা, ওভারঅল যে টানটা হবে সেটা কি ডিপেন্ড করবে? করবে না। তাহলে মোল ভগ্নাংশ কি উষ্ণতার উপর নির্ভর করে। ওকে, তাহলে ইউনিট কি হবে? ইউনিটটা কি হবে? ইউনিট কি করে কি হবে? তাহলে x এটাও মোল সংখ্যা n প্লাস n2, এটাও ইউনিট, এটাও মোল, এটাও মোল, কেটে গেল মোল মোল। আমরা কি জানি? যোগ বা বিয়োগ যদি হয় তাহলে কি হতে হয়? সেম ইউনিট হতে হয়, তবেই কিন্তু যোগ বা বিয়োগ হয়। তাহলে এটাও মোল, এটাও মোল করে যোগ যোগ হচ্ছে, তাহলে এদের টোটাল ইউনিটটা কি? মোলই। তাহলে মোল মোল কেটে গেল, তাহলে মোল ভগ্নাংশের কোনো একক নেই। তাহলে আমরা যদি বলি মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ একক বিহীন, একক বিহীন রাশি। ওকে, একক বিহীন রাশি। তাহলে দেখো আমরা এটা টোটালটা করলাম। আজকের জন্য ভিডিও এতদূরই। আর আমাদের দুটো টার্ম আছে, একটা হচ্ছে পিপিএম আর একটা হচ্ছে কি ফর্মালিটি। আর পিপিএম আর ফর্মালিটি, তারপরে আমরা দ্রবণের যে নেক্সট পার্ট সেটাতে চলে যাব। ওকে, তাহলে আজকের জন্য এতদূর। পরের দিন আবার দেখা হবে নতুন টপিক নিয়ে।
তাহলে ভালো থেকো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও যে কোন জায়গায় বুঝতে পারছো না, বা কোনো যদি অসুবিধা হয় সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, টাটা, গুড বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।